স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মিনিস্টার গুগল টিভি সৌজন্যে মানচিত্র। সাথে আছি আমি ইশরাত জাহান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। সয়াবিন তেলের বিকল্প হিসেবে বেড়েছে সরিষার চাষাবাদ। সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল। বর্তমানে প্রায় 3.5 লাখ হেক্টর জমিতে চাষাবাদ করা হয় এবং 2.5 লাখ টন তেল পাওয়া যায়। বাজারে সয়াবিন তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার পর থেকে প্রতি বছরই বাড়ছে সরিষার তেলের আবাদ। স্থানীয় পর্যায়ে কৃষকরা সয়াবিন তেলের বিকল্প হিসেবে পুষ্টিগুণ সমৃদ্ধ সরিষার তেল রান্নার কাজে ব্যবহার করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে স্থানীয়ভাবে উৎপাদিত ভোজ্য তেলের মধ্যে সরিষার তেলই প্রধান, যা মোট উৎপাদনের প্রায় 36%। সরকারের অগ্রাধিকার ভিত্তিক তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প এর আওতায় জুন 2025-এর মধ্যে প্রত্যাশার অনুকূলে ভোজ্য তেলের চাহিদার 40% দেশীয় উৎপাদন দিয়ে মেটানো সম্ভব হবে। আমাদের আজকের আলোচনার বিষয়, ভোজ্য তেলের ঘাটতি পূরণ করতে পারবে সরিষা? আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন পাবনা থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন এবং লালমনিরহাট থেকে কৃষিবিদ ডক্টর শাইখুল আরেফিন। শাইখুল আরিফিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই। লালমনিরহাটে আছেন ডক্টর শাইখুল আরিফিন। শাইখুল আরিফিন, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ডক্টর জামাল উদ্দিন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনার কাছে আমার প্রশ্ন যে একটা সরকারের যে অগ্রাধিকার ভিত্তিক একটা প্রকল্প আছে, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, সেটা নিয়ে আপনার কাছে শুনবো, কিন্তু তার আগে পাবনায় এবার কি পরিমাণ সরিষা আবাদ হয়েছে, না লালমনিরহাটে কি পরিমাণ সরিষার আবাদ হয়েছে সেটা নিয়ে একটু শুনবো আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। লালমনিরহাটে এবার গত বছরের তুলনায় আমাদের সরিষার জমির পরিমাণটা একটু কমে গিয়েছে। আমাদের এবার টোটাল আবাদ হয়েছে 2370 হেক্টর জমিতে সরিষা। এটা গত বছরের চেয়ে কিছুটা কমছে। আসলে অন্যান্য জেলায় হয়তো বাড়তেছে, অনেক জায়গায় বাড়তেছে, আমাদের সরিষার আবাদ বাড়তেছে, কিন্তু লালমনিরহাটের একটু ক্রপিং প্যাটার্নটা একটু অন্যরকম। এখানে আমাদের ভুট্টা এবং এই রবি মৌসুমে তামাকটা একটু আবাদে বেড়ে গেছে এবং সেই সঙ্গে আলুর আবাদ বেড়েছে, শাকসবজির আবাদ কিছুটা বেড়েছে, যার জন্য আমাদের সরিষাটা একটু কমে গিয়েছে। তো আলটিমেটলি আমরা চেষ্টা করতেছি যে আমাদের যে এখনও যে দুই ফসলি যে জমিটা আছে, আমাদের বলা যায় যে আমাদের প্রায় 42% জমি আমাদের এখনও দুই ফসলি। আমরা কিন্তু চেষ্টা করতেছি এই দুই ফসলি জমিটাকে সরিষা দিয়ে আমরা 3 ফসলি জমিতে নিয়ে আসার জন্য। এটা আমাদের চেষ্টা অব্যাহত আছে। জি, তাহলে সরকারের অগ্রাধিকার ভিত্তিক যে একটা প্রকল্প আছে, সেই প্রকল্প নিয়ে আপনারা কি ভাবছেন, মানে কি করবেন এই প্রকল্প ভিত্তিক কাজ করতে গিয়ে? আমরা প্রকল্পের আমরা ক্রপিং প্যাটার্ন বেজ আমরা বিভিন্ন প্রদর্শনী আমরা আমাদের লালমনিরহাট জেলা 5টা উপজেলার মধ্যে 3টা উপজেলায় এই প্রকল্পের কার্যক্রম চলমান। তো আমাদের প্রদর্শনীভুক্ত যে আমাদের যে চাষি আছে এবং আমাদের প্রদর্শনী আমাদের ছাড়াও আমরা চাষিদেরকে উদ্বুদ্ধ করতেছি যাতে এই সরিষার আবাদটা বৃদ্ধি পায়। এবং একটা বিষয় হলো কি যে সরিষার আবাদ শুধু বাড়লে হবে না, সরিষার তেলটা কনজিউম করতে হবে, যে অর্থাৎ আমাদের ভোজ্য তেল হিসাবে সরিষার তেলটাকে, যদিও একটা সময় আমাদের এটাই প্রধান ভোজ্য তেল ছিল, কিন্তু যে কোনোভাবে হোক আমরা এই সরিষার তেল থেকে আমরা সয়াবিন তেলে চলে এসেছিলাম। তো আমরা চেষ্টা করতেছি আবার এই আমাদের এই ভোজ্য তেলের জায়গাটা, প্রধান জায়গাটাকে আমাদের সরিষায় নিয়ে আসার জন্য আমরা কিন্তু মানে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। আসলে আমাদের যেহেতু সয়াবিন তেলটা পুরোটাই আসলে তো সয়াবিন মানে কি যে ভোজ্য তেল হিসাবে যেটা সয়াবিন আসে বা ক্রুড পাম অয়েল যেটা আসে, সেটা তো পুরোটাই আমাদের বিদেশ নির্ভর। কিন্তু আমাদের দেশে যেহেতু সরিষা খুব সহজেই হয় এবং আমাদের আমন এবং বোরো মৌসুমের মাঝখানে আমরা কিন্তু খুব সহজেই সরিষার আবাদ করতে পারি। সেক্ষেত্রে আমাদের কিন্তু অব্যাহত প্রচেষ্টা চলছে যে এই সরিষার আবাদটা বৃদ্ধি। আসলে যেহেতু মানুষ একটা সময় কিন্তু সরিষার তেল খেলেও এখন সয়াবিন তেল অভ্যস্ত হয়ে গেছে, এই তাদের মানে কনজামশনের যে অভ্যাসটা, এইটাকে মানে চেঞ্জ করার জন্য আমরা কিন্তু চেষ্টা চালাচ্ছি। যদি মানুষ সরিষার তেল খাওয়া বেশি বেশি করে খায়, তাহলে কিন্তু আমাদের সরিষার তেলের দামটাও বাড়বে এবং সরিষার চাহিদাও বাড়বে, সরিষার দাম বাড়বে। সরিষার দামটা যদি চাষিরা পায়, তাহলে কিন্তু চাষিরা খুব বেশি আগ্রহী হবে সরিষা আবাদ করার জন্য।
জি আসলে রবি মৌসুমে কিন্তু আমাদের অনেক ডক্টর কম্পিটিটিভ শাইখুল ক্রপস আরফিন থাকে, এখানে একটা কথা যে এত বলতে বেশি চাই। ফসল থাকে যে কৃষকরা সিদ্ধান্ত নিতে পারে না, যে অনেক সময় যে জি 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 আচ্ছা, এইটা শুনবো আপনার কাছ থেকে। একটু আপনার কাছে একটা ব্যাপার জানতে চাই যে আপনি বলছিলেন যে সরিষার তেলের কনজাম্পশন কমে গেছে। এই সরিষার তেলের বিরুদ্ধে একটা অপপ্রচার বেশ অনেক দিন ধরে চালানো হচ্ছিল, এখনও চলছে, নানা রকম কথা বলা হয়। এইটা নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই যে এইটা প্রভাব ফেলছে কীরকম? আসলে এটা হলো কি একটা ইন্টারন্যাশনাল একটা মানে বাণিজ্যের বিষয়। আমাদের দেশে দেখেন যে ভোজ্য তেল প্রায় আমাদের গত অর্থ বছরেই কিন্তু প্রায় 42,000 কোটি টাকার ভোজ্য তেল, 42,250 কোটি টাকার ভোজ্য তেল আমদানি হয়েছে। এটা কিন্তু একটা বিশাল একটা আমরা ভলিউম, বাণিজ্যের ভলিউমটা কিন্তু বিশাল একটা বড়। এই কারণেই দেখা যাচ্ছে যে হয়তো কোনো না কোনোভাবে আমাদেরকে মানে মিসগাইড করা হয়েছে বা ডিসকারেজ করা হয়েছে যে সরিষার তেল খেলে আমাদের অমুক হবে, ক্যান্সার হবে, ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে। তো আমরা কিন্তু এখন উল্টা প্রোপাগান্ডা চালাচ্ছি যে আসলে না, সরিষার তেলেই আমাদের বাপদাদার চৈত্যপুরুষে ওরা খেয়েছে, ওদের কোনো ক্যান্সার হয়নি কিন্তু তখন। এখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা ভুগতেছি। এবং দেখেন সরিষার তেলে একটা কিন্তু উল্লেখযোগ্য বিষয়, সেটা হলো যে এখানে 12% ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যেটা আমাদের শরীরের জন্য মারাত্মক একটা উপকারী। জি জি মানে খুবই একটা আমাদের শরীরের জন্য খুবই একটা স্বাস্থ্যকর। যেখানে আপনার অলিভ অয়েলে 0.6% ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যেটা ওয়ার্ল্ডের 1 নম্বর এডিবল অয়েল অলিভ অয়েল, সেখানে কিন্তু 0.6% হলো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। সেখানে সরিষার তেলে এটা 12%। এটা কিন্তু একটা মিরাকল ব্যাপার, অন্যরকম বিষয়। তো আমরা কিন্তু আসলে যে আমাদের, আমি তো বললাম যে এখানে আসলে এই ব্যবসা বা বাণিজ্যটা ধরার জন্য তারা আমাদের বিভিন্নভাবে আমাদেরকে মিথ্যা মানে আমাদের প্রোপাগান্ডা মানে ছড়ানো হয়েছে। তো এখান থেকে আমাদের বের হইতে হবে, এর কোনো বিকল্প নেই। জি, এটা নিয়ে আপনার কাছে আরো শুনবো ডক্টর শাইখুল আরফিন। আমরা একটা ছোট বিরতি থেকে ফিরে আসতে চাই। দর্শক, মানচিত্র একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্রে। আজ আলোচনা করছি ভোজ্য তেলের ঘাটতি পূরণ করতে পারবে সরিষা। আমাদের সাথে যুক্ত আছেন পাবনা থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন এবং লালমনিরহাট থেকে কৃষিবিদ ডক্টর শাইখুল আরফিন। আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি মানচিত্রে। আমি এবার একটু পাবনাতে আগে যেতে চাই। ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন, আপনার কাছে জানতে চাই যে পাবনায় এবার কি পরিমাণ সরিষার আবাদ হয়েছে এবং সারা দেশে যে সরিষা উৎপাদন হয় তা মোট চাহিদার কত শতাংশ আসলে পূরণ করতে পারে? আপনাকে ধন্যবাদ। আপনি যথার্থ একটা সুন্দর কোশ্চেন করেছেন। তা আমি আগে প্রথম পাবনার চিত্র বলি। আমাদের পাবনা জেলায় এবছর আমাদের সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল 35,500 হেক্টর। আমরা আমাদের 98% জমিতে আমরা সরিষা চাষ করেছি, যেটা ইতিপূর্বে লালমনিরহাট ডিডি মহোদয় বলেছেন যে 2 ফসলি জমিকে 3 ফসলি করা। সেই বিষয়ে পাবনা এবার আমরা অনেকখানি, আপনি যদি বলতে চাচ্ছেন, আমরা অনেক দূরে এগিয়ে গেছে। আমাদের মোট জমির আমাদের যে 24% জমিতে আমরা বিনা চাষে করেছি, অর্থাৎ আমাদের আমন এবং বোরোর মাঝখানে যে সময়টা থাকে সেই সময়ের মধ্যে আমাদের 60 থেকে 65 দিন সময় পাই, কিন্তু এই সরিষাটা আমাদের সময় লাগে 75 থেকে 80 দিন। ফলে আমরা কৃষকদেরকে তাদের জমিতে ধান থাকা অবস্থায় আমরা সরিষা বুনে দিয়েছি এবং আমাদের এইখানে এইবার ড্রাস্টিক্যালি আমরা 35,000 হেক্টর জমি থেকে আমরা উন্নীত করে 45,500 হেক্টর জমিতে আমরা সরিষার আবাদ করতে সক্ষম হয়েছি। এবং আমরা এই সরিষা থেকে আমরা আশা করি এই বছর আমাদের যে পরিমাণ সরিষা আমরা আবাদ করেছি, এখান থেকে আমাদের প্রায় যেটা উৎপাদন হবে সেটা আমরা আশা করছি যে 66,887,000 মেট্রিক টন তেল উৎপাদন হবে। আমরা জানেন যে বাংলাদেশের অন্যতম একটা খাদ্যদ্রব্যের মধ্যে তেল একটা অন্যতম উপাদান। এই ক্ষেত্রে আমাদের দৈনিক যে পরিমাণ ভোজ্য তেলের চাহিদা বাংলাদেশে সোফার আমরা যে তথ্য অনুযায়ী আমরা দেখেছি, আমাদের সরিষা প্রায় 19% আমরা সরিষা থেকে পূরণ করতে পারছি, আর বাকি অবশিষ্ট টোটাল অংশটা আমাদের আমদানি নির্ভর। আমাদের যে সয়াবিন থেকে আমরা পাচ্ছি সেটা আদৌ সয়াবিন তেল কিনা এটা আমাদের সন্দেহ রয়েছে। তা আমরা যে বিষয়টা লক্ষ্য করছি যে আমরা যদি এই সরিষার তেলের পাশাপাশি আমাদের নিজস্ব যে উৎস, যে আমাদের ব্রান অয়েলকে যদি আমরা প্রমোট করতে পারি বাংলাদেশে, আমার একটা ছোট্ট একটা স্টাডি আছে এটা থেকে, যে আমরা দৈনিক এদেশে প্রায় 70,000 মেট্রিক টন চাল আমরা কনজামশন করতেছি বাংলাদেশের। এই কনজামশন তার মানে কি, যদি 2:1 রেশিও ধরি,
অর্থাৎ 1 মণ চালে যদি আমরা 25 কেজি ধানে, 1 মণ ধান থেকে যদি 25 কেজি চাল ধরি, সেক্ষেত্রে তার প্রায় 1,05,000 মেট্রিক টন আমাদের ধান ক্রাশ হয়, যেটা থেকে যদি আমরা যদি ইয়ে পাই, আমরা যে কুড়া পাই, সেখানে প্রায় আমাদের 18,375 মেট্রিক টন রাইস, যার মধ্যে 25% ব্রান অয়েল আছে, অর্থাৎ 4,042 মেট্রিক টন আমরা ভোজ্য তেল পেতে পারি। যদি এটাকে আমরা যদি কোনো না কোনোভাবে বাংলাদেশে আমরা যে ব্রান অয়েল থেকে যদি আমরা তেল নেওয়ার যদি আমরা প্রসেস করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে যে পরিমাণ তেল উৎপাদন হবে, আমাদের দৈনিক যে 6,575 মেট্রিক টন যে ভোজ্য তেলের চাহিদা, তার 56% আমরা আমাদের এই কুড়া থেকে আমরা করতে পারি। তবে আমাদের আশার বিষয় হলো বাংলাদেশে আমাদের ডক্টর মোহাম্মদ জামালউদ্দিন, একটা ব্যাপার জানতে চাই যে আপনি যে রাইস ব্রান অয়েলের কথা বলছেন উৎপাদন করতে পারি, বেশ বড় একটা আপনি অ্যামাউন্টের কথা বললেন, সেটা করার জন্য বাংলাদেশে লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার এগুলো রেডি আছে কিনা, নাকি এগুলো রেডি করার ব্যাপার আছে? এটা বলে যে আমাদের 16টি আমাদের দেশে রাইস ব্রান অয়েল মিল আছে বাংলাদেশে। এর মধ্যে প্রত্যেকটাতেই কিন্তু আমাদের দৈনিক আমাদের যে পরিমাণ উৎপাদন আছে, সেটা প্রায় অপরিশোধিত 1,175 মেট্রিক টন আমাদের প্রতিদিন তাই উঠছে। কিন্তু আমাদের জাস্ট একটা রিফাইনারিটা যদি এখানে আমরা চালু করতে পারতাম, তাহলে আমাদের এই যে পরিমাণ তেল বর্তমানে উৎপাদন, তার ম্যাক্সিমাম ইন্ডিয়া চলে যাচ্ছে, প্রায় 130 টাকা কেজি হিসেবে ক্রুড অয়েল। সেটাকে ফাইন করে ইন্ডিয়া বাংলাদেশে সেটা 230 থেকে 240 টাকা হিসেবে বিক্রি করতেছে। তো আমরা বাংলাদেশে যদি আমরা এই বিষয়টাকে একটু নজর দেই, এবং আজ এ নিয়ে আমরা কিছু স্টাডি শুরু করেছি, যদি আমরা এখানে দেশজভাবে আমাদের ভোজ্য তেলের চাহিদা মেটানোর জন্য আমাদের সরিষার তেল, আমাদের অন্যান্য যে তেল ফসল, সেগুলোর পাশাপাশি আমরা যদি ব্রান অয়েলের দিকে আমরা একটু নজর দিই, তাহলে কিন্তু আমরা সহজেই আমরা আমাদের দেশের যে তেলের অন্তত 80% আমরা দেশজ উৎস থেকে আমরা যোগান দিতে পারবো, যেটা বর্তমানে আমাদের মাত্র 19 থেকে 20% আমরা দিচ্ছি। আমাদের সরকারের পরিকল্পনা হলো 40% স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা এই সরিষা আবাদ থেকে। কিন্তু আপনি যেভাবে শুনেছিলেন, আমার লালমনিরহাটের কৃষি অফিসার বলেছেন, আমাদের যে ফসলের যে প্রতিযোগিতা, তার মধ্যে আমরা রবি শস্যে অনেকটা, যেখানে আমরা 2 ফসল ছিল, সেগুলো 3 ফসলের মাধ্যমে আমরা ইতিপূর্বে অনেক জায়গাকে কিন্তু আমরা সরিষা আবাদে এনেছি। বাংলাদেশের এট প্রেজেন্ট আমাদের যে পরিমাণ জমিতে সরিষা হচ্ছে, সেটা হলো প্রায় 8 লক্ষ হেক্টরের মতো। হয়তো খুব যদি স্ট্রাইক করে তারা 1 লক্ষ হেক্টর আমরা বাড়াইতে পারি, 9 লক্ষ, 9.5 লক্ষ হেক্টর করতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমাদের রাইস ব্রান অয়েল যেটা সম্পূর্ণ আমাদের এখন অব্যবহৃত অবস্থায় আছে, সেটাকে যদি আমরা একটু 60% যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের দারুণ একটা উৎস হয় আমাদের, জি তেলের উৎস হয়। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জামালউদ্দিন। আমি একটু লালমনিরহাটে যেতে দেয় ডক্টর শাইখুল আরেফিন, আপনার সঙ্গে কথা বলছিলাম যে বিভিন্ন রকম প্রচারণার কারণে, অপপ্রচারের কারণে আমাদের যে সরিষার তেল সেটা ব্যবহার করা অনেকখানি কমে গেছে। মাঝখানে সয়াবিন তেল, বাইরের অনেক তেল ঢুকে গেছে। তো আপনারা আবার বলছেন যে সেটা তেলও কিনা, সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। এই অপপ্রচারের বিরুদ্ধে কাজ করার জন্য সরকার কতটা কি করতে পারে? কারণ সরকার যা করবে সেটা মাস পিপলের কাছে যাবে। জি, আপনাকে ধন্যবাদ। আসলে বিষয়টা হলো শুধু সরকারের উপর বিষয়টা যে সীমাবদ্ধ তা না। আসলে আমরা যারা ভোক্তা, কিন্তু আমরা সবাই, আমাদের দেশে যদি 18 কোটি বা 19 কোটি 20 কোটি যাই বলেন এখনো, আমরা কিন্তু প্রত্যেকেই ভোক্তা। তো আমাদের প্রত্যেক ভোক্তাকে আমি মনে করি সচেতন হতে হবে যে আমার ভালোটা আমাকে বুঝতে হবে। এখানে তো আমরা তো সরকারি পর্যায়ে আমরা তো বলতেইছি যে আসলে আমাদের দেশে যেটা যে ভোজ্য তেল যেগুলো আমদানি হয়, এটা তো মোটামুটি বলা যায় যে 80% হলো ক্রুড পাম অয়েল। তো সুতরাং এখানে সয়াবিন তো মূলত এটা তো ডাল ফসল, এটা তো আসলে তেল ফসল না, এটাতে তেলের পরিমাণ তো অনেক কম, আপনার হলো যে 18 থেকে 20%। সেখানে আমাদের দেশে সরিষার তেলের পরিমাণ হলো আপনার 42 থেকে 46% পর্যন্ত আমাদের তেল পাওয়া যাচ্ছে। তো সুতরাং আমরা কিন্তু এটা যেহেতু একটা বিশাল একটা ইন্টারন্যাশনাল বাণিজ্যের বিষয়, তো আমাদের আসলে সমাজের প্রত্যেকটা লেভেল থেকে, প্রত্যেকটা সেক্টর থেকে সবাইকে আগায় আসতে হবে, এবং এই বিষয়টা সবার মাঝেই একটা মানে কি বলবো, যে একটা সামাজিক একটা আন্দোলন গড়ে তুলতে হবে যে না, আমাদের 14 পুরুষ বাপদাদা 14 পুরুষরা কিন্তু মানে সরিষার তেলেই খেয়েছে, আমরা গায়েও মেখেছি, আমরা সরিষার তেল খেয়েছি। তো সুতরাং আমরা কেন আমাদের দেশীয় একটা জিনিস বাদ দিয়ে আমরা পর নির্ভরশীলতায় আমরা আগাবো?
এটা আমাদের সব মানে সমাজের প্রত্যেকটা সেক্টরে আমি মনে করি প্রত্যেক ভোক্তাকেই আগায় আসতে হবে এবং আমরা আমাদের লেভেল থেকে আমরা সচেতন করে যাচ্ছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করতেছি এবং কিছুটা কাজও হচ্ছে। মানুষ কিন্তু এখন সরিষার তেল আবার মানুষ কিন্তু খাওয়া শুরু করেছে। আমি যদি বিভিন্ন বাজারে যদি আমরা যেখানে মানে সরিষার তেল যে মিলগুলোতে ভাঙানো হয় সেখানে কিন্তু সবসময় ক্রেতার ভিড় লেগে থাকে। আমি বেশ কয়েকটা দোকানে আমি দেখেছি এবং আমি যদি নিজেও আমি একজন সরিষার তেলের ভোক্তা এবং আমার পরিবারের বা অন্যান্য আমার যারা মানে পরিবারের সবাই কিন্তু আমরা সরিষার তেলে খাচ্ছি। সুতরাং এটা কিন্তু আমার মনে হয় যে আমি একটা আশার আলো দেখতেছি যে আসলে টুমোর আমরা সরিষার তেলের কনজাম্পশন বাড়বে। জি ধন্যবাদ। আমি নিজেও সরিষার তেলের ভোক্তা এবং আমি চাই সবাই যেন বাংলাদেশের উৎপাদিত তেলটাই ব্যবহার করে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন, ধন্যবাদ ডক্টর সাইকুল আরিফিন আজকে আমাদের সঙ্গে মানচিত্রে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের মিনিস্টার গুগল টিভি সৌজন্যে মানচিত্রে। ফিরবো আগামীকাল একই সময়। ডিবিসির সঙ্গে থাকুন। মিনিস্টার ফ্রিজ আমাকে যে অফারটা দিয়েছে সেটা ভাবলে এখনো অবাক হই। ওরা আমার পুরনো ফ্রিজটা দেখে একটা ভালো দাম ধরলো, তারপর নিজেরাই নিয়ে গেল। আমি নতুন একটা মিনিস্টার ফ্রিজ পছন্দ করলাম, সেটাও তারা দিয়ে গেল। মিনিস্টারে চলছে পুরনো দিলে নতুন মেলে অফার। বাসার পুরনো টিভি ফ্রিজ দিলেই পাচ্ছেন একদম নতুন মিনিস্টার টিভি ও ফ্রিজ। বাংলার ঘরে ঘরে মধুর ভালোবাসার সাথে মিশে আছে পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা। ভালোবাসার স্বাদ অটুট থাক। রুই মাছ ভাজা, কিন্তু এই তেল চর্বি একবার ধুলে পরিষ্কার হবে না, তাহলে একবার আমি ধুয়ে দিচ্ছি আর একবার তুমি। ডান। নতুন ভিম লিকুইডে আছে 100 লেবুর শক্তি, যা মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এবার তুমি। আরে তেল চিটচিটে ভাব গায়েব। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিনার পছন্দের খাবার সিলেক্ট করো, ভাউচার কোড অ্যাপ্লাই করো, অর্ডার কনফার্ম করো, ফুড প্যান্ডা করো, দিলের সাথে চিল করো। স্যাভলনে হাত ধুয়ে নাও, জীবাণু নতুন স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। ভাবির মনে হয় লাইজলে মুভ করার সময় এসে গেছে। নতুন লাইজল 3-in-1 ডিটারজেন্টের চেয়ে 10 গুণ বেশি পরিষ্কার করে। লাইজল ঘর হবে কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। এখন হারপিক লাইজল ডাবল সুরক্ষা বান্ডেলে পাচ্ছেন 40 টাকা ছাড়। জলদি কিনুন। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। বেবি সফট। মুখে মুখে একই প্রশ্ন, বাংলাদেশের 1 নম্বর টয়লেট ক্লিনিং ব্র্যান্ড হারপিকের চেয়ে ভালো কে আছে? কি যে বলেন না, এরকম হলে অ্যাক্টিংই ছেড়ে দিব। সায়েন্টিস্ট স্যার, আপনি কি বলেন? সরি দিশা, এটা আসলেই হারপিকের চেয়ে ভালো। ক্যারিয়ার শেষ। শেষ না, কারণ হারপিকের চেয়ে ভালো নতুন বেস্ট এভার হারপিক। এর নতুন ফর্মুলা মাত্র 5 মিনিটে করে 10 গুণ বেশি পরিষ্কার, তাও আবার নতুন সৌরভে। নতুন বেস্ট এভার হারপিক, আর যাই করেন স্যাভলনে হাত ধুয়ে নাও, জীবাণু নতুন স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। রুই মাছ ভাজা, কিন্তু এই তেল চর্বি একবার ধুলে পরিষ্কার হবে না, তাহলে একবার আমি ধুয়ে দিচ্ছি আর একবার তুমি। ডান। নতুন ভিম লিকুইডে আছে 100 লেবুর শক্তি, যা মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এবার তুমি। আরে তেল চিটচিটে ভাব গায়েব। পানি পয়সা পয়সা পানি, কাঞ্চি পয়সা খরচের ঘানি, পানি